কি অবস্থা? আসলে তো ঝামেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক স্যার। আমার একটু দেরি হয়ে গেল আজকে, একটু বাইরে ছিলাম। তা আজান দিচ্ছে 6:22 বাজে। আমরা 6:35-এ শুরু করি আজানের পরে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে, এটা ভালো হবে। নামাজ ঠিক পড়ে আছে। স্যার, এটা ভালো জি জি, হবে। নামাজ পড়ে, জি 6:35-এ শুরু করি একবারে নামাজ ওকে পড়ে। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নামাজটা পড়ে ভালো হবে। আগে যে ভাই, আমি রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল করতে যাচ্ছি। এই রিডাকশন অফ শেয়ার ক্যাপিটালের করার কারণে তোমার এই অর্থাৎ তোমার পেমেন্ট তোমার পেমেন্ট সেটেল করার ক্ষেত্রে আমার কি বলবো, ক্ষেত্রে আমার কি হবে না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এরপরে যেটা হয়, আমার একটা স্পেশাল রেজলিউশন পাস করতে হয়। স্পেশাল রেজলিউশন পাস করার পরে কোর্টে যেতে হয়। কোর্টে কেন যাব? কোর্ট বেসিক্যালি শুনতে চাবে যে আমার যারা শেয়ার হোল্ডার আছে অথবা ক্রেডিটর আছে, মেইনলি ক্রেডিটর, ক্রেডিটরের কোনো আমার এই কি বলবো অবজেকশন আছে কিনা। ইউজুয়ালি থাকে না। তো ক্রেডিটরের অবজেকশন আছে কিনা সেইটা শোনার পরে
কি করবে, সে কোর্ট পারমিট করে দিবে, ঠিক আছে তুমি শেয়ার ক্যাপিটাল রিডিউস করতে পারো। এটা হলো বেসিক্যালি টোটাল আমার প্রসিডিউরাল অ্যাসপেক্ট, ঠিক আছে। এখানে বইতে কি আছে দেখি। Subject to confirmation by the court, a company limited by share is so authorized by article made by special resolution reduces share capital in any way. And in particular, the company may, as part of general power, extinguish or reduce the liability on any of its shares in respect of share capital not paid up. সেটা একটু আমি বলি, এটা আসলে বর্তমান কন্টেক্সটে, বাংলাদেশের কন্টেক্সটে এটা অ্যাবসেন্ট, আসলে নাই। বাট যেহেতু আইনটা ব্রিটিশ আইন, আগেরকার কন্টেক্সট এটা ছিল। যেমন আমরা যারা এইচএসসি তে অথবা যারা অ্যাকাউন্টিং অনার্স করছি, আমরা যখন শেয়ার ইস্যুর অঙ্ক করছি, শেয়ার ইস্যুর অঙ্কের সময় কিন্তু দেখা যাইত যে একটা শেয়ারের টাকা তিনটা বা চারটা ভাগের টাকা কালেকশন করা হতো। যেমন শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, শেয়ার প্রথম তলব, শেয়ার দ্বিতীয় তলব। তো এখানে এই কন্টেক্সটে বলা হয়েছে, মনে করেন কোনো একটা শেয়ার 10 টাকা মূল্যমানের শেয়ার, আপনি প্রথম তলব পর্যন্ত আপনি শেয়ারটা কি করছেন, মার্কেট থেকে টাকা কালেকশন করছেন, শেষ তলব করেন নাই। শেষ তলব যদি না করে থাকেন, তাহলে এখন যদি মনে করেন যে কোম্পানি মনে করে তার শেয়ার ক্যাপিটাল প্রয়োজন নাই, দ্যাট মিনস আর টাকার দরকার নেই, কারণ সে যে পারপাস বা যে জায়গায় ইনভেস্টমেন্ট করতে যায় দ্যাট ইজ এনাফ, প্রপারলি ইনভেস্টমেন্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বেসিক্যালি আমার সে স্টপ করে দিতে পারে যে ভাই দরকার নাই, আমি শেয়ার ক্যাপিটাল আমি এখানে আমি রিডিউস করে ফেলি, অর্থাৎ 10 টাকা শেয়ার ক্যাপিটালটা 60 টাকা করে ফেলি। কিন্তু বাট বর্তমান কন্টেস্টে এই জিনিস নাই, কারণ আহ, যেটা হয় আমাদের দেশে, আহ, দেখা যায় 10 টাকা পুরোটাই পেইড আপ থাকে, এরকম ভাগ ভাগে হয় না, বরঞ্চ আমাকে বিভিন্ন অ্যালটমেন্টে হয়। অ্যালটমেন্ট মানে মনে করেন লট থাকে, যে আমার 500 শেয়ারের লট বা 10টা শেয়ারের লট, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, তারা নিজেরা ডিসিশন করে নেয় যে আমার এই লট গুলো আসলে কত শেয়ার হবে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে, either with or without extinguishing or reducing liability on any of its shares, casually paid up share capital which is lost or presented by available asset। অর্থাৎ অনেক সময় দেখা যায় শেয়ার, এখন এটা হয় না কারণ এখন যেহেতু আমাদের এই সিডিবিএল আছে, আমাদের সকল শেয়ার অনলাইন ট্র্যাকিং থাকে। But আগে ধরো অনলাইন ব্যাপারটা ছিল না, এই আগে ফিজিক্যাল শেয়ার ওয়ারেন্ট কি করতে হইতো, ক্যারি করতে হইতো। এখন মনে করেন কোনো কারণে শেয়ার ওয়ারেন্ট হারাই ফেলছে, এটা আপনি কোম্পানিকে জানাইলেন যে ভাই আমার শেয়ার ওয়ারেন্ট আমি হারাই ফেলছি, তখন কোম্পানি এটাকে রিডিউস করে সেটাকে সেটেল করে ফেলতে পারে। Either with or without extinguishing or reducing liability on any of its share, pay off any paid up share capital which is in excess of wants of the company. অলরেডি টাকা আমি কালেকশন করছি, করার পর কোম্পানি সিদ্ধান্ত নিল ভাই এই টাকার দরকার নাই, টাকা আমি ফেরত দিয়ে দিব, তখন সে কি করতে পারে, সে ওই শেয়ার ক্যাপিটাল সে কি বলে টাকা ফেরত দিয়ে দিতে পারে। লাস্ট রাউন্ড কি বলছে, সো ফার অ্যাজ ইজ নেসেসারি আফটার ইস মেমোরান্ডাম বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল এন্ড অফ শেয়ার। অর্থাৎ মনে করেন আমি মেমোরান্ডাম অফ শেয়ার ক্যাপিটাল, আমি বলছিলাম যে অথরাইজ শেয়ার ক্যাপিটাল হবে আমার 1 কোটি। এখন মনে করেন যে আমার 1 কোটি শেয়ারই আছে, এখন আমি মনে করতেছি না আমার আসলে তো শেয়ার দরকার নাই, আমি মেমোরেন্ডামে আমি চিন্তা করলাম যে আমি 1 কোটি শেয়ারটাকে 80 লাখ করে ফেলবো। এখন স্বাভাবিকভাবেই আপনার মার্কেটে কিন্তু সর্বোচ্চ নাম্বার অফ শেয়ার, হাইয়েস্ট নাম্বার অফ শেয়ার আপনি ইস্যু থাকবে কোনটা, যেটা আপনার ইস্যুড শেয়ার ক্যাপিটাল, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, এবং দ্যাট মাস্ট নট এক্সিড দ্য অথরাইজ শেয়ার ক্যাপিটাল। যেহেতু অথরাইজ শেয়ার ক্যাপিটাল 80 কোটি হয়ে গেছে, আপনার পেইড আপ হয়ে গেছে 100 কোটি, তাহলে 100 কোটি থেকে আপনাকে 80 কোটিতে নামায় নিয়ে আসতে হবে, যার কারণে পে অফ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন কি বলছে, এ স্পেশাল রেজলিউশন আন্ডার দিস অ্যাকশন ইজ ইন দিস অ্যাক্ট কল্ড রেজলিউশন ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। এই যে স্পেশাল রেজলিউশন পাস হবে, এই স্পেশাল রেজলিউশনের নামই হলো আমার কি, আমার এই কি বলে রেজলিউশন ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। When a company has passed a resolution for reducing share capital, it shall apply by petition to the court for an order confirming the reduction. Already বলে ফেলছি। On or from the passing by a company of a resolution for reducing share capital or আচ্ছা উপরে একটু দেখি সেকশন 59(2) তে দেখেন কি বলা আছে, কল্ড রেজলিউশন অর বলা আছে, রেজলিউশন ফর হবে, রেজলিউশন ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। আচ্ছা এই যে এখানে রেজলিউশন ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। আচ্ছা এরপর সেকশন 60 তে কি বলা আছে,
on and from the passing by company or a resolution for reducing share capital, or where the reduction does not involve either the diminution of any liability in respect of unpaid share capital or the payment to any shareholder of any paid up share capital, then on the report confirming by the reduction, the company shall add to its name until such date as the court may fix the word and reduce. এটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো যখন আপনি কোর্ট থেকে পারমিশন নেবেন, কোর্ট আপনার নামের শেষে, মনে করেন আমার নাম হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড কথা কথা, বা প্রাইম ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এন্ড রিডিউস মানে তার শেয়ার ক্যাপিটাল রিডিউস করা হচ্ছে, এবং কোর্ট একটা টাইম দিয়ে দিবে যে হ্যাঁ এটা 1 বছর রাখতে হবে, 2 বছর রাখতে হবে। যতদিন রাখতে হবে ততদিন আপনার নামের শেষে এন্ড রিডিউস কথাটা অ্যাড করতে হবে। এটার উদ্দেশ্য হলো, কারণ এই কোম্পানিতে কি হয়, আপনার বিভিন্ন ইনভেস্টররা ইনভেস্ট করে, যখন এন্ড রিডিউস কথা বলা থাকবে তখন তারা অ্যাওয়ার থাকবে যে এই কোম্পানিতে আমি ইনভেস্টমেন্টে যাব, এই কোম্পানি ইনভেস্টমেন্ট করতে গেলে ভিতর শেয়ার ক্যাপিটাল রিডাকশন করছে, রিডাকশন মানে তার হয়তো বা ফার্দার ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। তাহলে এখন সে যদি ফার্দার ইনভেস্টমেন্ট না করে থাকে, এমন তো সিচুয়েশন হতে পারে কোম্পানি ইজ গোয়িং টু ক্লোজ, কোম্পানি তার কোম্পানি বন্ধ করে দিয়ে যাচ্ছে, তো এটাও যাতে আমার শেয়ার হোল্ডারদের নজরে থাকে, এই জন্য এই এন্ড রিডিউস কথাটা আমার বলা থাকে। এরপরে দেখেন প্রসিডিউর ফর রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল অলরেডি ডিসকাস করছি, তারপরে এখানে যেহেতু আছে একটু আমি পড়ে যাই। রিডাকশন অফ ক্যাপিটাল ইজ পসিবল অনলি বাই পাসিং এ স্পেশাল রেজলিউশন এন্ড কনফার্মেশন বাই দ্য কোর্ট। The court would inquire into the objection if any raised by the creditor. এটা অলরেডি বলছি, ক্রেডিটরের থেকে সে একটা কি নেবে, কনসেন্ট নেবে যে ভাই আপনাদের কোনো অবজেকশন আছে কিনা, যার কারণে কোর্ট যখন আপনাকে এটার পারমিশন দিবে তখন সে বলে দিবে আপনার ক্রেডিটরদের এখানে প্রেজেন্ট হতে বলে। In this respect, the court settles the list of creditors entitled to object and issue public notice under section 62. এখন যদি মনে করেন সব ক্রেডিটর আসলো না, কোর্ট যদি মনে করে সব লিস্ট অফ ক্রেডিটর নেবে, তারপর পেপার একটা পাবলিক নোটিশ দিবে যে ভাই তোমার এক্স ওয়াই লিমিটেড কোম্পানি আমার শেয়ার ক্যাপিটাল রিডাকশনের জন্য অ্যাপ্লাই করছে, তোমরা আগামী 15 দিনের মধ্যে যদি কোনো অবজেকশন থাকে তাহলে কোর্টে লিখিতভাবে এটা দাখিল করো। যদি দাখিল না করো তাহলে ধরে নেওয়া হবে যে তোমাদের কোনো অবজেকশন নাই। On hearing the objection, যদি থেকে থাকে, the court may confirm the reduction in such terms and conditions as it may deem, like say, deem of the deem fit, DEEM, deem fit. এরপর রিজার্ভ শেয়ার ক্যাপিটাল লাস্টে আলোচনা করছিলাম রিজার্ভ শেয়ার ক্যাপিটাল নিয়ে, তারপরে এখানে যেহেতু বলা আছে একটু আমি বলে যাই। A limited company may be by special resolution determine that any portion of a share capital which has not been already called up shall not be called up, except in the event or for the purposes of the company being owned up, and thereupon that portion of a share capital shall not be capable of being called up except in the event and for the purpose aforesaid, or such portion shall be called reserve share capital. রিজার্ভ শেয়ার ক্যাপিটালটা হলো যে আপনার যদি আমার আনকোর্ড কোনো শেয়ার ক্যাপিটাল থেকে থাকে, যদি কোম্পানি সিদ্ধান্ত নেয় যে আমার আর এই মুহূর্তে শেয়ার ক্যাপিটাল প্রয়োজন নাই, বাট at the time of that means winding up, যদি এক্সেস কোনো টাকার প্রয়োজন হয় তাহলে এই শেয়ার ক্যাপিটাল কল করা হবে এবং শেয়ার ক্যাপিটাল টাকা কালেকশন করে ক্রেডিটরদের যদি কোনো সেটেলমেন্ট থাকে সেটা পে অফ করা হবে। সেই ধরনের শেয়ার ক্যাপিটাল যদি কোনো জায়গায় থাকে সেটাকে বলতেছে আমরা বেসিক্যালি রিজার্ভ শেয়ার ক্যাপিটাল। ওকে, এরপর হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার, এটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষা আসার মতো কোশ্চেন। ট্রান্সফার অফ শেয়ার, আচ্ছা ট্রান্সফার অফ শেয়ার কত সেকশনে বলা আছে? সেকশন 31। আচ্ছা, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? আচ্ছা নাই। আচ্ছা, ট্রান্সফার অফ শেয়ার, সেকশন 31 of the Companies Act 1994, the shares and other interest of any member in a company shall be deemed to be movable property and shall be transferable in the manner provided by the articles of the company. Simple. আপনার ট্রান্সফার অফ শেয়ার ইজ এ রাইট অফ দ্য শেয়ার হোল্ডার। এখন
প্রশ্ন হলো যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আসলে কিভাবে ট্রান্সফারটা হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আসলে কিভাবে ট্রান্সফারটা হবে। As per Regulation 18 of the Schedule 1 of the Companies Act 1994, the instrument of transfer. The instrument of transfer of any share in the company shall be executed both by the transferor or transfer, মানে both party. আমি যদি আপনাকে ট্রান্সফার করি তাহলে আই এম দ্য ট্রান্সফারার, আপনি রিসিভ করলে ইউ আর দ্য ট্রান্সফার, অর্থাৎ বোথ পার্টির কনসার্ন থাকতে হবে। And the transferor shall be deemed to remain holder of the share until the name of the transfer is entered in the register of members in respect thereof, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ট্রান্সফারির নামে শেয়ারটা ট্রান্সফার হবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা কি হবে, আপনার এই যে ট্রান্সফারই এটা, যতক্ষণ ট্রান্সফারের এটা হোল্ডার অফ দ্য শেয়ার থাকবে, মানে ওনার অফ দ্য শেয়ার। Shares in the company shall be transferred following form prescribed in regulation 19 of the schedule 19 of the schedule 1 19 of the schedule 1 of the Companies Act 1994. Okay, আচ্ছা কি বলছে, regulation 20 of the schedule 1 of the Companies Act states the following: that directors may decline to register a transfer of shares, not being fully paid shares, to a person of whom they do not approve, and may also decline to register any transfer of shares on which the company has lien. যদি কোনো শেয়ারের লিয়ান থাকে, লিয়ান তো বুঝো, হোয়াট ইজ লিয়ান? লিয়ান কি জিনিস? হ্যালো, স্যার রিয়েল কি বন্ধক রাখতে হবে? বন্ধক রাখার মতো, কারেক্ট। অর্থাৎ অনেক সময় শেয়ার লিয়েন রেখে অনেক কোম্পানি ব্যাংক লোন দিতে পারে, শেয়ার লিয়েন রেখে পার্সোনাল লোন হতে পারে। যদি কোনো লিয়েন শেয়ার থাকে তাহলে স্বাভাবিক আগের যেই শেয়ার হোল্ডারের নামে লিয়েন আছে সেটা আগে সেটেল করতে হবে, লিয়েনটাকে উঠাইতে হবে। দ্যাট মিনস লিয়েন কখন উঠবে, যখন তার এগেনস্ট কোনো অ্যাপ্লিকেশন থাকে, লোন থাকে, সে লোনটা সেটেল করতে হবে, এরপরে আপনি ট্রান্সফার করবেন। এখন কথা হলো কোনো একটা শেয়ার হোল্ডার নামে লিয়েন আছে, লিয়েন থাকা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করলেন যে ভাই আমার শেয়ারটা ট্রান্সফার করো, এটা করা যাবে না। আগে তো আপনার মনে করেন যে ম্যানুয়ালি ট্রান্সফার হতো, এখন তার ম্যানুয়াল হয় না, এখন সিডিবিএল এর মাধ্যমে হয়। তো সিডিবিএল এর মধ্যে আপনার যদি আপনার এই লিয়ান মার্ক করা থাকে, যদি থেকে থাকে, যদি আপনার লিয়ান মার্ক করা থাকে তাহলে আপনি শেয়ার সেলই করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত লিয়ান উঠাবে। এরপর the directors may also suspend the registration of transfers during the 21 days immediately preceding the ordinary general meeting in each year. আচ্ছা, এটাকে বলা হয় কি বলে, এটার একটা নাম আছে, সেটাকে বলা হয় কি পিরিয়ড, ব্লকিং পিরিয়ড অর সামথিং এলস, অর্থাৎ ওই সময় আপনি শেয়ার সেল বাই করতে পারবেন না। তো এটা সাধারণত এজিএম হওয়ার 21 দিন আগে। কারণ কি, কারণ হলো ওই এজিএম এ হওয়ার যখন আপনি 14 দিন আগে যখন আপনি নোটিশ দিবেন, আপনার কি বলে ওই আহ, মানে আপনার 61 থেকে 14 দিন এজেন্ডার আছে কথা বলবো, গ্যাপটা। সেই এজেন্ডার মধ্যে আপনার একটা এজেন্ডা, ইম্পর্টেন্ট এজেন্ডা হলো ডিভিডেন্ড ডিক্লারেশন। যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন একটা ইম্পর্টেন্ট এজেন্ডা, সেই ডিভিডেন্ডের উপর বেস করে কিন্তু আমার শেয়ারের দাম ওঠানামা করতে পারে, তো এটা কিন্তু সে ম্যানিপুলেট করতে পারে। এই কারণে আগে থেকেই একটা টাইম দিয়ে দেয়, 21 দিন আগে মিনিমাম। 21 দিন আগে আপনি 21 দিন আগে আপনার হোল্ড করে দেওয়া হয় যে ওই এজিএম এর 21 দিন আগ থেকে ওই কোম্পানির শেয়ার কি করতে পারবে না, সেল বাই করতে পারবে না। তারপর the directors may decline to recognize any instrument or transfer or refuse to register such transfer unless, নিচের কন্ডিশন গুলো ফুলফিল না করলে আমার ডিরেক্টররা কি করতে পারে, আপনার ইয়াটা ডিনাই করতে পারে, যে আপনার এই এই শেয়ার ট্রান্সফার ডিনাই করতে পারে। এক নাম্বার কি, এ ফি নট এক্সিডিং টাকা 10 as may be fixed by the company is paid to the company in respect thereof। এখন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হয়তো একটা ফি এর কথা বলা থাকবে, যে ভাই আমার একটা শেয়ার ট্রান্সফার করতে গেলে যেহেতু এটার কিছু সেক্রেটারিয়াল জব আছে যেটা কোম্পানি সেক্রেটারি করে থাকে,
20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে হবে, কিন্তু বাট এখানে বলে দিছে এই ফি নট এক্সিডিং টাকা 10, অর্থাৎ সর্বোচ্চ ফি আসলে 10 টাকা নিতে পারে, বেশি নিতে পারবে না। The instrument of transfer is accompanied by the certificate of the shares to which it relates, অর্থাৎ শেয়ার ওয়ারেন্ট যেটা বলি। এখন তো শেয়ার ওয়ারেন্ট দরকার হয় না, সিডিবিএল এর মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, দ্যাট ইজ এনাফ। Such evidence as the directors may reasonably require to show the rights of the transferor to the make the transfer, অর্থাৎ ট্রান্সফারের যে ট্রান্সফার করতেছে আসলে তার সেই অধিকার আছে ট্রান্সফার করার, সেটাও ডিরেক্টর আসলে কনফার্ম করবে। কারণ আমি একটা শেয়ার নিয়ে আসলাম, এখন আমি আমার হাতে একটা শেয়ার থাকা মানে কিন্তু এই শেয়ারের মালিক আমি না, কারণ এটার মেইন ওনার কিন্তু ডিফারেন্ট। এখন আমার কাছে শেয়ার আছে, এটা তো টাকার মতো না, টাকা এক জিনিস, শেয়ার আরেক জিনিস। টাকা হলো যা, যেমন টাকার গায়ে একটা কথা লেখা থাকে, চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন, এর অর্থ হলো টাকা যার কাছে থাকে বেসিক্যালি হি ইজ দ্য ওনার অফ দ্য টাকা। বাট শেয়ার, অ্যাসেট, এনি ইনস্ট্রুমেন্ট যার কাছে থাকবে সে কিন্তু ওনার না, যার নাম দেওয়া থাকবে সে হলো আমার ওনার। একইভাবে কোনো সময় যদি ওনারশিপ নিয়ে কোনো কি হয়, ডিসপিউট হয়, তাহলে আমার ডিরেক্টরে কি করতে পারে, সেটা ডিক্লাইন করতে পারে যে ভাই তোমার এই শেয়ার ট্রান্সফার করা যাবে না এই কারণে। If the directors refuse to register or decline to recognize the transfer of any share, they shall within 2 months after the date on which the transfer has lodged with the company, send to transferee and the transferor notice of the refusal or decline. যদি কোনো কারণে ডিক্লাইন করা হয় যে এই কারণে আমার তোমার শেয়ারটা ট্রান্সফার করা যাচ্ছে না, তাহলে অবশ্যই যেদিন সে শেয়ার ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবে সেদিন থেকে 60 দিনের মধ্যে কারণ সহ তাকে জানাইতে হবে যে ভাই আপনার শেয়ারটা আপনার নামে ট্রান্সফার করা গেল না। এই শেয়ার ট্রান্সফার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আপনাদের পরীক্ষার জন্য একটা হলো রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল ইম্পর্টেন্ট, আর একটা হলো শেয়ার ট্রান্সফার ইম্পর্টেন্ট। আচ্ছা, রেগুলেশন 21 অফ শিডিউল অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট কি বলছে? The executors or administrator of a deceased sole holder of a shareholder share shall be the only person recognized by the company as having any title to the share. আচ্ছা, এটা আগে মনে হয় আলোচনা করছিলাম যে আপনার কোনো ডিসিজ শেয়ার হোল্ডার যদি থাকে, ডিসিজ মানে যে মারা গেছে, এখন ডিসিজের ক্ষেত্রে বেসিক্যালি হু উইল রিসিভ দ্য ডিভিডেন্ড অর হু উইল গেট দ্য ওনারশিপ অফ দ্যাট শেয়ার, যার যদি ইয়া থেকে থাকে অ্যাডমিনিস্ট্রেটর বা এক্সিকিউটর থেকে থাকে, অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটর বলতে হলো তার লিগাল রিপ্রেজেন্টেটিভ, আমি যদি আরো ইজি ল্যাঙ্গুয়েজ বলি লিগাল রিপ্রেজেন্টেটিভ, তার লিগাল রিপ্রেজেন্টেটিভ বেসিক্যালি এটা কি বলে হোল্ড করবে যে শেয়ার ওনারশিপ, পরবর্তীতে সে কোনো কারণে ট্রান্সফার করতে চায় তাহলে সে করতে পারবে। ইন দ্য কেস অফ এ শেয়ার রেজিস্টার্ড ইন দ্য নেমস অফ টু or more শেয়ার হোল্ডার, the survivor or the executor, administrator, or the deceased survivor shall be the only person recognized by the company. Survivor shall be the only person recognized by the company as having any title to the share. জয়েন্ট শেয়ার হোল্ডার যদি থেকে থাকে তাহলে যে লোক মারা গেছে তার নামে আসলে বেসিক্যালি কোম্পানি ধরে নিবে তার নামে শেয়ারটা আছে। এখন দের যে কোশ্চেন যে আমি যদি জয়েন্ট শেয়ার হোল্ডার থেকে থাকে, এখন একটা ডিভিডেন্ড পাইলো মনে করেন, আপনি জয়েন্ট শেয়ার হোল্ডার 100 টাকার একটা শেয়ার হোল্ডার 5 টাকা ডিভিডেন্ড পাইলো, বাই প্রিন্সিপাল তো আমার 5 টাকার ওনারশিপ এক্সেট হওয়া উচিত, 5 টাকার ওনারশিপ ওয়াইয়ের হওয়া উচিত। স্বাভাবিকভাবে তাদের লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে, সে ওই 2.5 টাকা কি করবে, সে ক্লেম করে মেইন শেয়ার হোল্ডার কাছে নিয়ে নেবে। বাট ইন দ্য কোম্পানিজ বুক শেয়ার হোল্ডারের নাম কি হবে, যে বেঁচে আছে তার নাম হবে। এখন কথা হলো যদি এরকম থাকে যে আপনার জয়েন্ট যদি থেকে থাকে, একজন বেঁচে আছে আর একজন এক্সিকিউটর আছে বা অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে দুইজনই এটার ওনার হবে। স্যার এখানে একটা ব্যাপার একটু জানার ছিল, সেটা হলো, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই যে লিগাল কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলে তিনি পাবেন, ব্যাপারটা কি আসলে এমন? মানে আমি আমি যতটুকু জানি যে ওখানে সিডিপিএল এ যদি আপনার নমিনি সেট আপ দেওয়া থাকে তাহলে হচ্ছে সাকসেসর বা মানে নমিনি পাবে, আর না হলে তার সাকসেসর যারা আছে তারা আসলে শেয়ারটা হোল্ড করবে আর কি, ডিসিজ। আচ্ছা, এখন আপনি যখন নমিনি দিবেন, আপনি যদি কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে লিগাল রিপ্রেজেন্টেটিভকে দেন, নমিনির ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যখন কোনো শেয়ার হোল্ডার ডিসিজড হয়, নমিনি কিন্তু আউট অফ দ্য ফ্যামিলি মেম্বার হতে পারে, তাই না? জি এখন স্যার। এখন নমিনি আউট অফ দ্য আপনার 2008, 19 বা 20 সালের দিকে এখানে একটা হাইকোর্টের একটা রায় ছিল, আপনার নমিনি আপনি যাকেই দেন না কেন, আপনার যে সম্পদ,
আপনার সম্পদের উপরে আপনার সম্পত্তি ডিস্ট্রিবিউশন আইন অনুযায়ী যারা পাওয়ার কথা সে পাবে। কারণ অনেক সময় দেখা যায় যে আগে যেটা হইতো, মনে করেন বাবা হয়তো সন্তানের প্রতি ডিসস্যাটিসফাইড, সে করলো কি তার ভাইকে নমিনি দিয়ে গেল অথবা তার বন্ধুকে নমিনি দিয়ে গেল। এখন যখন সে ডিসিজড হইলো, তাহলে ওই অ্যাসেটটা আলটিমেটলি কে পাইলো? তার বন্ধু পাইলো। কিন্তু বাট আপনি যদি উত্তরাধিকার আইন দেখেন, উত্তরাধিকার আইনে কিন্তু তার বন্ধু পাওয়ার যোগ্য না। তাহলে কে যোগ্য? যোগ্য হলো তার সন্তান। Successor, হ্যাঁ। হ্যাঁ, তার সন্তান। তাহলে ওই ব্যাংক অথবা যার কাছে এই কাস্টডিটা আছে, সে প্রথমেই দেখবে তার উত্তরাধিকারটা পাচ্ছে কিনা। যদি নমিনির মধ্যে উত্তরাধিকার না থাকে তাহলে কিন্তু উত্তরাধিকার পাবে। এটা আমি জানি না আপনারা এই না, আইনের কিন্তু প্র্যাকটিসটা স্যার এটা যেটা আমি দেখে থাকি সেটা বুঝতে হলো যে পারছি। নমিনি সেট আপ দেওয়া থাকলে then প্র্যাকটিসটা সম্বন্ধে আসলে আমি জানি না, কারণ আমার নিজের ওখানে ইনভেস্টমেন্ট নাই তো, আমি জানি হুম, না। কিন্তু বাট আপনি যদি পরীক্ষায় আসেন, হ্যাঁ, পরীক্ষায় যদি আসে, যেহেতু আমার বইতে আইনের মধ্যে আপনাকে ডিসিজ শেয়ার হোল্ডারের ক্ষেত্রে নমিনির কথা কোথাও উল্লেখ নাই, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলা আছে, তাহলে আপনাকে এই জিনিসটাই ফোকাস করতে হবে পরীক্ষায়। ঠিক আছে? না এটাই আর কি একটু কনফার্ম হইলে আমার জন্য এই যে সুবিধা, কারণ স্যার আন্ডারস্টুড। এটা আমি যেটা আপনার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যেটা আছে সেইটা অনুযায়ী আইনটা আপডেটেড না। এটা হইতে পারে যে আপনার নতুন আইন যেটা আসবে আপনার কোম্পানিজ অ্যাক্ট 2020 ওইখানে তো হয়তো বা এটা নিয়ে আসছে, আমি ওইটা ড্রাফট করি নাই, যার কারণে আসলে আমি বলতে পারতেছি না। তাহলে স্যার আমরা বইয়ের ভাষাটা ফলো করবো, তাই তো? বইটা কারেক্ট, বইটা ফলো করবেন, কারণ আপনার পরীক্ষার খাতা যখন দেওয়া হবে দেখা হবে এই বইটাকে ফলো করে খাতা দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে রেগুলেশন 22 শিডিউল 1, এখানে কি বলা আছে? এনি পার্সন বিকামিং এন্টাইটেলড টু a share in consequence of death or insolvency of a member shall, upon such evidence being produced, as may from time to time be required by the directors, have the right either to be registered as a member in respect of the share or to make such transfer of the share as the deceased or insolvent person could have made. আচ্ছা, মনে করেন এখন মনে করেন লিগাল রিপ্রেজেন্টেটিভ সারা জীবন তার লিগাল রিপ্রেজেন্টেটিভ বা এক্সিকিউটর এটা মালিক থাকবে না। লিগাল রিপ্রেজেন্টেটিভ মাঝখানে কেন আসলো? কারণ হলো তার যে টোটাল অ্যাসেট আছে তার অ্যাসেটের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব তার কাছে পড়ছে এই জন্য। এখন সেটা রিডিস্ট্রিবিউট করে হয়তো বা ওই লোকের সন্তানকে দিবে। যদি রিডিস্ট্রিবিউট করে কোনো একটা সন্তান এটার ওনার হয়, তখন কিন্তু তাকে ওই লিগাল রিপ্রেজেন্টেটিভকে এনশিওর করতে হবে যে নতুন যে ওনার, দ্যাট মিনস তার সন্তান যেটা ওনার হয়েছে, সেই সন্তান এটার প্রপার ওনারশিপ পাইছে, ওনারশিপ পাইছে, এবং সেই ওনারশিপটা ওই লিগাল রিপ্রেজেন্টেটিভ কনফার্ম করবে যে সেই ওনারশিপটা পাইছে কিনা। ঠিক আছে, এখানে এটাই আসলে ইনডিরেক্টলি মিন করা হয়েছে। সেকেন্ড পয়েন্ট হলো, notwithstanding the provision of subregulation 1, the director shall have the same right to decline or recognize the transfer or to refuse or suspense the registration of the transfer as they could have done under regulation 20। অর্থাৎ একটু আগে আমি যেটা দেখলাম যে চারটা রিজন ছিল। এখন মনে করেন কোনো একটা যেমন আপনার ফাদারের একটা শেয়ার আছে, সেটা লিয়েন করা ছিল। এখন ফাদার মারা গেছে। এখন ফাদার যদি মারা গিয়ে থাকে, এখন তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এটা যেহেতু ওনার, এখন সেই যখন অন্য কারোর কাছে ট্রান্সফার করবে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের প্রথম দায়িত্ব হলো তার লিয়েনটা যে কারণে আছে সেটাকে আগে কি বলা, নালিফাই করা। নালিফাই করার তার পেমেন্টটা সেট অফ করা। পেমেন্টটা সেট অফ করে লিয়েনটাকে উঠাইতে হবে। লিয়েনটা উঠে এরপরে তার সন্তানের নামে এটা ট্রান্সফার করতে হবে। এখন যদি কোনো কারণে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ না করে, হইতে পারে তার আন্ডারস্ট্যান্ডিং ইস্যু, হতে পারে সে মিস্টেক করছে, তাহলে ডিরেক্টরদের কাছে যখন এটা যাবে তখন কিন্তু সেম রিজনে সেটা কি করতে পারে, ডিক্লাইন করতে পারে। অর্থাৎ রেগুলেশন 20 ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল ফর অল, সেটা হোক আমার লিভিং শেয়ার হোল্ডার, সেটা হোক আমার ডিসিজ শেয়ার হোল্ডার। আচ্ছা, a person becoming entitled to a share by reason of the death or insolvency of the whole, ইনসলভেন্সি নিয়ে আমি এখন ডিটেল আলোচনা করলাম না, কারণ ইনসলভেন্সি নিয়ে আমরা শেষে পড়বো, একবারে কোম্পানি যখন ক্লোজ করব তখন ইনসলভেন্সি নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। Insolvency of the holder shall be entitled to the same dividend or other advantages to which he would be entitled if he were the registered holder of the share, except that he shall not, before being registered as a member in respect of the share, be entitled in respect of it exercise any right conferred by membership in relation to meeting of the company. Simple ভাই, যার কাছে শেয়ার থাকবে
সে মেইন শেয়ার হোল্ডার যে রাইট হোল্ড করতো, সেও সেটা রাইট হোল্ড করবে। যেমন এখন আপনি দেখেন লিগাল রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটর, সে যখন কোনো একজন লোক মারা গেছে, তার শেয়ারটা তার কাছে চলে আসছে। এখন মনে করেন যে শেয়ারটা তার সন্তানের কাছে ট্রান্সফার করতে হয়তো একটু সময় লাগবে, তাহলে ইন দ্য মিন টাইম সে তাহলে শেয়ারটা সেল করতে পারবে কিনা, ইন দ্য মিন টাইম সে ডিভিডেন্ড রিসিভ করতে পারবে কিনা, পারবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, অনেক সময় দেখা যায় যে মাঝখানে যে মিডলম্যান আছে, সে তার বেনিফিটের জন্য হয়তোবা শেয়ারটা সেল করে দিছে। তো তার বেনিফিট যদি শেয়ার সেল করে দেয়, এবং তার যেই উত্তরাধিকার আছে, সেই উত্তরাধিকার যদি মনে করে যে তার বাবার যে অ্যাসেটটা তাকে ট্রান্সফার না করে সে শেয়ার করে সেল করে দিয়ে বেনিফিশিয়াল হয় নাই, তাহলে সে কিন্তু তার এগেনস্টে অবজেকশন নিয়ে আসতে পারে। কিন্তু বাট এটা আসলে দেখা যায় না। কারণ কি, দেখা যায় তার শেয়ারটা যদি সেল করে থাকে, সেলের যে টাকাটা, ক্যাশটা, এই ক্যাশটা আলটিমেটলি তো তার উত্তরাধিকারী পাবে। কারণ এই লিগাল রিপ্রেজেন্টেটিভ বা মিডলম্যান যে আছে, সে কিন্তু আসলে এই অ্যাসেটের কোনো ওনার না। তাহলে হোয়াট হি উইল গেট, হি উইল অনলি গেট হিজ কমিশন। তার সাথে কোনো এগ্রিড কমিশন থাকলে, সাধারণত যখন অ্যাসেট, আপনারা দেখবেন যাদের ফ্যামিলিতে, আমি জানি না এরকম কোনো কেউ ইয়া করছে কিনা, অ্যাসেট উইল করে দিয়ে যায়। অর্থাৎ মনে করেন ফাদার মারা গেছে, মারা যাওয়ার আগেই সে একজন উকিল নিয়োগ করে তার অ্যাসেট কিভাবে কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটা একটা ডিস্ট্রিবিউশনের একটা রোড ম্যাপ দিয়ে 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 দেয়। যখন রোড ম্যাপ আহ, দিয়ে দেয়, তখন সেই বেসিসে আসলে বেসিক্যালি আমার কি করবো, লিগাল রিপ্রেজেন্টেটিভ ট্রান্সফার করলাম। এখন প্রশ্ন হলো, তাহলে লিগাল রিপ্রেজেন্টেটিভ কি সেটাকে চেঞ্জ করতে পারে কিনা? বাই প্রিন্সিপাল পারে না। বাট যদি এরকম হয় যে মনে করেন তার 5 সন্তান, এখন কোন একটা ট্রান্সফার করবে, 5 সন্তান এগ্রি করলো যে হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি এটা নাও, তুমি এটা নাও, যদি এগ্রি করে, তখন ওই লিগাল রিপ্রেজেন্টেটিভ কি করতে পারে, অন বিহাফ অফ দেম সে ট্রান্সফারটা করতে পারে। কিন্তু বাট বাই প্রিন্সিপাল এটা তারা করে না। ঠিক আছে, আচ্ছা। এরপর সেকশন 38(1) কি বলা আছে, an application for the registration of the transfer of shares in a company may be made either by the transferor or the transferee, provided where such application is made by the transferor, no registration shall in case of partly paid shares be effected unless the company gives notice of the application of the sharee, transferee, and subject to the provision of subsection 7 shall uh, company shall, unless objection is made by the transferee 2 weeks from the date of the receipt of the notice, enter in the register of the members the name of the transferee in the same manner and subject to the same condition as if the applicable of the registration was made by the transfer. অর্থাৎ সোজা কথা, ট্রান্সফার যদি ট্রান্সফারের নামে ট্রান্সফার করে, ট্রান্সফারে যদি কোনো অবজেকশন থাকে, ট্রান্সফারের 2 সপ্তাহের মধ্যে জানাইতে হবে। এটা আসলে সবই, এটা আমার ম্যানুয়ালের কথা বলা আছে। এখন তার এগুলো কিছুই হয় না, এখন সব চলে যায় বিও অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তো ওইখানে এই ধরনের প্রবলেম আসলে পাওয়া যায় না। 38(2) কি বলা আছে, ফর দ্য পারপাস অফ সাবসেকশন 1, নোটিশ টু দ্য ট্রান্সফারি শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন ফুললি গিভেন, in dispatched by the prepaid post to the transferee at the address given in the instrument of transfer and shall be deemed to have been delivered in the ordinary course of post. That means it is share warrant. Share warrant copy director or transferee shall be deemed to have been duly given if dispatched by the prepaid post to the transferee at the address given in the instrument of transfer and shall be deemed to have been delivered in the ordinary course of post. It shall not be lawful for the company to register a transfer of share in or debenture of the company unless the proper instrument of transfer duly stamped or executed by the transfer and the transferee has been delivered to the company along with this. অর্থাৎ স্ট্যাম্পিং করা থাকতে হবে। এখন যেহেতু অনলাইন ট্রান্সফার, এখন তার স্ট্যাম্পিং এর প্রশ্ন নাই। Provided that where it is proved to the satisfaction of the directors of the company that an instrument of transfer signed by the transferor and transferee has been lost, the company may, if the directors think fit, on an application in writing made by the transferee and bearing the stamp required by an instrument of transfer register, the transfer on such stamps as to indemnity as the directors may think fit. এটা হলো আপনাদের কারো আইডি কার্ড হারাইছে, পাসপোর্ট হারাইছে কোনো সময়,
কোনো আইডি কার্ডটা হারাইছে কারণ? হ্যালো? ন্যাশনাল আইডি কার্ড হারিয়েছে। আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড হারালে কি কি করছেন আপনি ন্যাশনাল আইডি কার্ড উঠানোর জন্য? স্যার, এটার জন্য একটা অ্যাপ্লিকেশন করছি। আগে জিডি করতে হবে না? আগে জিডি করতে হবে। ওকে, ফার্স্ট জিডি করতে হবে। প্রথমে জিডি করতে হবে, এরপরে জিডির কপি সহ আপনাকে রেসপেক্টিভ অথরিটিকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানেও সেম, আপনার যদি কোনো শেয়ার স্ক্রিপ্ট হারায় যায়, এখন তো অনলাইন স্ক্রিপ্ট, বাট তারপরও অনেকে আছে, অনেক কোম্পানি আছে আপনার ফিজিক্যাল স্ক্রিপ্ট মেনটেন করে, যদিও বা সিডিবিএল এর সবে অনলাইন। যদি কেউ মেনটেন করে এবং সেই স্ক্রিপ্ট যদি হারায় যায়, প্রথম কথা হলো আপনার যদি সেই স্ক্রিপ্ট হারায় যায়, আপনাকে প্রথম কিন্তু জিডি করতে হবে। জিডি করার পরে সেই জিডি কপি সহ আপনাকে যাইতে হবে ওই কোম্পানির কাছে, এবং যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই বোথ পার্টি সাইন লাগবে, ট্রান্সফারেরও সাইন লাগবে, ট্রান্সফারেরও সাইন লাগবে। কারণ ট্রান্সফার ডিনাই যে ভাই আমি তো এটা ট্রান্সফার করিনি, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন ওই দুজনের সাইন থাকলে তাহলে ট্রান্সফারও ডিনাই করতে পারবে না। ডিরেক্টরের কাছে দিবেন, ডিরেক্টর সব চেক করবে, চেক করে এরপরে কি করবে, ট্রান্সফারটা আবার নতুন করে শেয়ার সার্টিফিকেট তার জন্য ইস্যু করবে। এরপরে দেখেন নতুন চেঞ্জ কি আসছে, ফলোইং নিউ ক্লজেস হ্যাভ বিন ইনসার্টেড বাই দ্য অ্যামেন্ডমেন্ট ডেটেড September 7, 2020, 38(3)(a). The signature of the transferee of the share in the deed of transfer of share shall be endorsed as follows. Namely, after submitting the list of directors concerned, annual capital statement, share transfer deed, and affidavit in favor of the share transfer to the register office, the transferor concerned shall be present in person and confirm the authenticity of the share transfer by the re-signature. অর্থাৎ হারাই গেছে, কারণ ট্রান্সফারের কনফার্ম থেকে কনফার্ম করবে যে ভাই এই শেয়ারটা হারাই গেছিল, এই শেয়ারটা আসলে তার নামে আপনি ট্রান্সফার করে দেন, সেই এটার অ্যাকচুয়াল ওনার। If the transferor of shares is a foreign national or resides abroad, the share transfer deed or affidavit in support of the transfer of shares shall be sent certified by the authorized officer of the concerned embassy. And if the transferee of the share fails to appear at the register office for reasonable ground, a commission shall be sent by the register subject to prescribed fee. যদি ট্রান্সফারি থাকতে না পারে তাহলে সেটার জন্য কি করবে, একটা অ্যামাউন্ট ফি রেজিস্ট্রারকে দিয়ে দিবে, then register will act accordingly. Therefore, section 38(4) কি বলেছে, if a company refuses to register the transfer of any share or debenture, the company shall within 1 month from the date on which the instrument of transfer was lost, with the company sent to transferee and transferor notice to the refuser. যদি ট্রান্সফার না করে 1 মাসের মধ্যে ইনস্ট্রুমেন্ট ফেরত পাঠিয়ে দিবে ট্রান্সফারের কাছে, এবং তাদেরকে জানাই দিবে, ট্রান্সফারি ট্রান্সফারের দুইজনকে জানাই দিবে যে ভাই এই কারণে তোমার শেয়ারটা ট্রান্সফার করা সম্ভব হয়ে ওঠে নাই। এরপর কি বলছে 38(5), if default is made in complying with subsection 4 of this section, the company shall be liable to a fine not exceeding 100 taka for every day during which the default continues, and every director, manager, secretary, other officer who is knowing by a party to the default shall be liable to a like penalty. অর্থাৎ 100 টাকা করে পেনাল্টি শুধুমাত্র ওই কোম্পানিকে না, রিলেভেন্ট পার্সন যারা এটার সাথে জড়িত, ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারি, প্রত্যেকে আলাদা আলাদা করে 100 টাকা পার ডে জরিমানা, যেটা আমাদের পার ডে এক বেলা খাওয়া খরচ হবে। আচ্ছা, সেকশন 38(6) এ বলা আছে, নাথিং ইন সাবসেকশন 3 shall prejudice any power of the company to register a shareholder or debenture holder, any person to whom the right to any shares in or debenture of the company has been transmitted by operation of law. Nothing in this section shall prejudice any power of the company under these articles to refuse to register the transfer of any share. Certification of transfer. Share certificate বা share warrant এটাকে আমরা বলি। The certification by a company of any instrument of transfer of share in or debenture of the company shall be taken as a representation by the company to any person acting on the faith of the certification that there have been produced to the company such documents as on the face of them show a prima facie title to the shares or debentures in the transfer named in the instrument of transfer, but not as the representation that transfer has been complete title to the shares of the debenture.
Where a person or any person act on the faith of any erroneous certification made by a company negligently, the company shall be under the same liability to him as if the certification has been made fraudulently. অনেক সময় দেখা যায় যে একটা মিস্টেক হয়ে গেছে। যদি মিস্টেক হয়, যদি কোম্পানির থেকে করা থাকে, তাহলে কোম্পানি will be liable on this. For the purpose of this section, an instrument transfer shall be deemed to be certified if it bears the word certificate lost or words to the like effect. The certification of an instrument or transfer shall be deemed to be made by a company if the person issuing the certificated instrument is a person authorized to issue such instruments of transfer on the company's behalf, usually company secretary. অনেক সময় দেখা যায় যে প্রায় পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার ডিরেক্টররা কোম্পানি সেক্রেটারিকে দায়িত্ব দেয়। তো সেখানে যদি, তাহলে এটা অবশ্যই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দ্বারা এটা কি হইতে হবে, আহ, কি বলে, এই, বলা থাকতে হবে। পাশাপাশি কোন একটা বোর্ড মিটিং এ এটা সকল বোর্ড অফ ডিরেক্টর সম্মতিক্রমে দেয়ার ইজ এ মিটিং মাইনটস এজেন্ডা, যে ভাই এখানে এই কাজগুলো করার জন্য অন বিহাফ অফ দ্য ডিরেক্টর কোম্পানি সেক্রেটারিকে পারমিশন দেওয়া হইল। And the certification is signed by any officer or servant of the company or any other person authorized to certificate transfer on the company's behalf, or if the body corporate has been so authorized by any officer or servant of that body corporate. A certification shall be deemed to be signed by any person if it purports to be authenticated by his signature, unless it is shown that the signature was placed there neither by himself nor by any person authorized to use the signature for the purpose of certificating transfers on the company's behalf. আচ্ছা, এগুলো একটু থিওরি ভাই একটু বাসায় একটু পড়তে হবে, তাহলে এগুলো ক্লিয়ার হবে। কারণ আমি একটা গদবাদা পড়ে যাচ্ছি, কিন্তু আপনি না পড়লে এটা কাজে লাগবে না। Regulation 7 of the first schedule 1 of the Companies Act states the following: if a share capital, if a share certificate defaced, lost or destroyed, it may be renewed on payment of such fees if any not exceeding 505 taka, exceeding 5 taka on such terms if any, as to evidence and indemnity as the directors think fit. লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, এটা একটু ভালো করে পড়ি, এটা আমাদের পরীক্ষায় মানে ছোট্ট করে দিয়ে দিতে পারে। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ শেয়ার ট্রান্সফার কিভাবে করবে? A transferor of the share or other interest of a deceased made of a company made by his legal representative shall, although the legal representative is not himself a member মানে shareholder, be as valid as if he had been a member at the time of execution of the instrument transfer. Already বলে ফেলছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ প্রিমিয়াম রিসিপ্ট অন ইস্যু অফ শেয়ার, ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ শেয়ার প্রিমিয়ামের টাকা আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে শেয়ার ইস্যু করি, প্রিমিয়ামে ইস্যু করি, ডিসকাউন্ট ইস্যু করি, অ্যাট পারে ইস্যু করি। তো স্বাভাবিকভাবে ডিসকাউন্টে ইস্যু করলে তো আমি 100 টাকা শেয়ার দিয়ে 90 টাকা নিচ্ছি, তো আই হ্যাভ এ ডেফিসিট অন 10 টাকা, কারণ যেহেতু মার্কেটে আমার হয়তো ইন্টারেস্ট রেট অনেক বেশি, এই কারণে আমাকে নিতে হচ্ছে। সেকেন্ড ওয়ান হলো যে আপনার অ্যাট পার হলে 100 টাকা শেয়ার আমি 100 টাকা ইস্যু করতেছি। আচ্ছা, আরেকটা হলো আমার প্রিমিয়াম। প্রিমিয়ামের ক্ষেত্রে কি হয়, আমার দেখা যাচ্ছে যে আমার 100 টাকা শেয়ার আমি 110 টাকা ইস্যু করতেছি। তো আমি তাকে ওনারশিপ দিছি 100 টাকার, বাট আমি টাকা নিচ্ছি 10 টাকা, কারণ হয়তোবা মার্কেটে ইন্টারেস্ট রেট কম, আমার ইন্টারেস্ট রেটটা বেশি, যার কারণে আমাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শেয়ার প্রিমিয়ামে আমি শেয়ারটা সেল করছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই প্রিমিয়ামের টাকা কি আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো কিনা? কোম্পানিজ অ্যাক্টে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিছে যে ভাই তুমি এই শেয়ার প্রিমিয়ামের টাকা স্পেসিফিক এই পারপাস ছাড়া আর কোথাও ব্যবহার করতে পারবা না। এটা সেকশন 57-এ আমার কি আছে বলা আছে। As per section 57 of the Companies Act 1994, application of premiums received on issues of shares will be as follows. আচ্ছা, কি বলছে? Where a company issues share at a premium
Okay, then just give me a minute. Okay. He was where a company uses to share the premium, whether or cash or otherwise, a sum equal to the aggregate amount or value of the premium. As per section 57, the company's application of premium received on issue of shares will be as follows. Uh, where a company issues shares at a premium, whether or for cash or otherwise, a sum equal to the aggregate amount or value of the premiums on those shares shall be transferred to an account to be called the share premium account. প্রথম কথা হলো আমার এই টাকা যে আমি পাইলাম, এই টাকা আমি এই আপনার টোটালটা যাবে হলো আমার ইকুইটির মধ্যে সেপারেট একটা লাইন থাকবে, নামটা হলো শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। সেখানে এই টাকাটা আমি কি করব, আমি পার করে রাখবো 1 নাম্বার। And the provision of this act relating to the reduction of share capital of the company shall accept as provided in this section apply as if the share premium account were paid up share capital of the company. Okay. The share premium account may be applied by the company. এই 4টা পয়েন্ট আপনাকে একবারে মুখস্থ করে ফেলতে হবে। In paying up unissued shares of the company to be issued to member of the company as fully paid bonus share. অর্থাৎ মনে করেন আপনি কোনো একটা শেয়ার 60 টাকা পর্যন্ত আপনি কল করছেন, তখন আপনি চিন্তা করলেন শেয়ার প্রিমিয়াম টাকা ওর থেকে নিছেন, শেয়ার প্রিমিয়াম টাকা আপনি 60 টাকাটা 10 টাকা করে ফেলেন, তার থেকে ফার্দার টাকা নিলেন না। ওকে, তাহলে ফুললি পেড বোনাস শেয়ার হিসেবে কাজ করে। ইন রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্স অফ দ্য কোম্পানি, ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন কোম্পানি শুরু করবেন তখন আপনার কাছে প্রিলিমিনারি এক্সপেন্স থাকতে পারে। সেই প্রিলিমিনারি এক্সপেন্সটাকে আপনি দুইভাবে হইতে পারে। একটা হইতে পারে প্রিলিমিনারি এক্সপেন্স আপনি এই শেয়ার প্রিমিয়ামের টাকা দিয়ে আপনি সেটেল করতে পারেন, আরেকটা হইতে পারে প্রিলিমিনারি এক্সপেন্স আপনি এক্সিস্টিং পোর্টফোলিও সেখান থেকে আপনি সেট আপ করতে পারেন। তো এক্সিস্টিং বিজনেস থেকে সেটা অনেক সময় করতে চায় না, একটা কারণ হলো কারণ আপনি যখন কোনো একটা কোম্পানি রান করবেন, কোম্পানি রান করতে গেলে যেহেতু প্রথম প্রথম ব্যবসা, কোম্পানি অলওয়েজ ইন লসে থাকে। যেহেতু কোম্পানি লসে থাকে, আপনি যদি এটা পিএনএল ডেবিট করেন তাহলে আলটিমেটলি লস আরো বেড়ে যায়। তাহলে আলটিমেটলি পিএনএল ডেবিট না করে আপনি, যেহেতু আমার শেয়ার প্রিমিয়াম একটা ব্যালেন্স শিট আইটেম, ব্যালেন্স শিট আইটেম থেকে এটা আমার অনেক সময় সেটেল করা হয়। এটা বোর্ড অফ ডিরেক্টরের সিদ্ধান্ত, তারা যদি মনে করেন যে সেটা করবে তাহলে সেটা আসলে করতে পারে। ইন রাইটিং অফ দ্য এক্সপেন্সেস or in writing of the expenses of or the commission paid or discount allowed on any issue of the shares or debenture of the company. আচ্ছা, দেখা যায় যখন শেয়ার ইস্যু করা হয় তখন কিন্তু মাঝখানে আন্ডার রাইটার থাকে। তো আন্ডার রাইটারকে কিন্তু কি করতে হয়, কমিশন দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে এই কমিশন দেওয়ার জন্য, অথবা কাউকে যদি কোনো একটা জায়গায় ডিসকাউন্ট অ্যালাউ করেন, অথবা আপনার কোনো একটা শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করবেন, সেখানে আপনি এই শেয়ার প্রিমিয়ামের টাকাটা তাতে ক্যাশ না নিয়ে এটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে হলো আমার ইন প্রোভাইডিং ফর দ্য প্রিমিয়াম পেয়েবল অন দ্য রিডেমশন অফ এনি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার অর অফ এনি ডিবেঞ্চার দ্য কোম্পানি। যদি রিডিমেবল কোনো প্রেফারেন্স শেয়ার থেকে থাকে, সেই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার আপনি সেটেল করার জন্য আপনি এই শেয়ার প্রিমিয়াম টাকা ব্যবহার করতে পারেন। Where a company has before the commencement of this act issued any share at a premium, this section will apply as if the shares had been issued after the commencement of this act. এখন এটা applicable না, provided that any part of the premium which has been so applied that it does not at the basically it does not at the commencement of this act
form an identifiable part of the company's reserves within the meaning of Schedule 11 shall be disregarded in determining the sum to be included in the share premium account. সো আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট শুক্রবারে আমরা নেক্সট চ্যাপ্টার দেখব। আপনাদের একটা কাজ থাকবে, এখানে কোশ্চেন ফর ডিসকাশন আছে, দেখেন 3টা কোশ্চেন ফর ডিসকাশন আছে, আপনারা একটা পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেন ফর ডিসকাশন থেকে আপনাদের কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে? আপনাদের কোনো কোয়েরি আছে? কোয়েরি না থাকলে আজকে এখানে ক্লোজ করতে পারি। আপনাদের বই একটাই, 2টা বইয়ের কথা বলছিলাম, একটা হলো আমার আইসিএবির এই যে যেটা বললাম কর্পোরেট ল, আর একটা হলো আইসিএমএবি। তো এই মুহূর্তে আইসিএবিটা পড়াচ্ছি, এটাই ফলো করেন। সফট কপি তো ভাই অনেক আগে দেওয়া আছে, আপনাদেরকে দেখেন, আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে পেয়ে যাবেন। ওকে, তো আমি ক্লোজ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। স্যার জি বলেন। স্যার আমরা কি সিএ ম্যানুয়ালের পাশাপাশি সিএমএ ম্যানুয়ালটাও করতে থাকবো? আগে সিএম ম্যানুয়ালটা শেষ করেন, সিএম ম্যানুয়ালটা শেষ করেন, এরপরে সিএম, একই জিনিস, জি ভাই। ডিফারেন্ট কিছু নাই, তাই না? একই টপিক তো ডিসকাশন, মানে রিডাকশন শেয়ার ক্যাপিটাল, সিএম ম্যানুয়াল তো ডিফারেন্ট কিছু হবে না, তো কোম্পানি একটা আইন, তাই না? একই জিনিস। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।